বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আবার মানুষগুলো, কৌতূহল দুশ্চিন্তাময়। নাহিল সে বাবার পাশে ঘেঁষে বসে আছে, কতক্ষণ পর পর মাথায় মুখে হাত বুলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথার কাছে বসে আছে চিন্তিত মুখে, মুখে বার কয়েক ফানি ছিটে দিতে একটু একটু করে চোখ খুলে রওনাফ। প্রথমে চোখ পড়ে পাশে থাকা বাবার দিকে। আজমল শিকদারের চিন্তিত মুখ দেখে চোখের ইশারায় আশ্বস্ত করে সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়, ছেলের চোখ ভর্তি জল, হয়তো কেঁদেছে চুপিসারে। ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুকে চেপে বলে, বাবা ঠিক হয়ে গেছে তো? কি অবস্থা করেছো চোখ মুখের? মেয়েদের মতো কথায় কথায় চোখে পানি এসে যায়। আমার চিন্তা হচ্ছিল তো তোমাকে নিয়ে, তাই বলে কেঁদে কেটে বাসিয়ে দেবে? কি হয়েছিল রে তোর? বিয়ে করতে না করতে জ্ঞান হারালি, সকলকে চিন্তায় ফেলে দিয়েছিলি একদম। কয়েকদিন খাওয়া দাওয়া অনিয়ম হওয়ায় এমন হয়েছে, এত চিন্তার কিছু নেই। এত বড় ছেলে, তার উপর তুমি একজন ডাক্তার হয়েও নিজের শরীরের দিকে এত অমনোযোগী কেন? এখনই কি বকে মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? এক বাচ্চার বাপ হয়ে এখন খামখেয়ালি ফোনা করলে চলবে? ভাইয়া দুপুরে থেকে তো কিছুই খাওনি, খাবার আনবো তোমার জন্য? এখন না, একটু পরে খাবো। পরে কখন খাবে? রাত বাজে 11টা, এখনো পরে? রাবেয়া খাবার আন, কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে যায়, খাবার নিয়ে আসলে ইশতিয়াকের কথা মতো রাবেয়া নিজ হাতে ভাইকে খাইয়ে দেয়। আতিয়া ইশতিয়াকের সামনে কানে কানে কিছু বলে। ইশতিয়াক রুমের এক কোণে রাখা সোফার দিকে তাকায়, সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনক শিকদারের নববধূ সিরাত। আচ্ছা, রাত অনেক হয়েছে, সবাই এবার যার যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইশতিয়াকের কথা মতো সবাই একে একে রুম ত্যাগ করে। যাওয়ার সময় মিথিলা সিরাতের কানে কানে কিছু কথা বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি এসে নাহিলকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরে দুই মাথায় দুইজন, বিছানায় শুয়ে আছে রৌনক আর দূরে সোফায় বসে আছে সিরাত। রৌনক ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রৌনককে তার দিকে তাকাতে দেখেই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রৌনক। ভাবে বিয়ের আসরের কথা যখন বলা হলো, তাদের নিকাহ সম্পূর্ণ হয়েছে, তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত অতীত। এক নারীর উচ্ছ্বাসিত হাসি, একটা বাচ্চার কান্না, এরপর সেই বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, এরপরেই নববিবাহিত স্ত্রীর মুখখানি, তারপরে চারিদিকে নেমে আসে ঘোর অন্ধকার। আর জ্ঞান ফিরতেই চোখের সামনে ভেসে ওঠে বর্তমান চিত্র, আপন মানুষগুলো। রৌনককে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে সিরাত আর একটু ডেকে ডুকে বসে। রৌনক ইশারায় তাকে কাছে ডাকে, সে ভাতৃস্ত্রীর ন্যায় এগিয়ে যায় স্বামীর নিকট। রৌনক তার পাশে বিছানায় বসতে বলে, সিরাত একটু দোনামোনা করে বসে বিছানার এক কোণে। রৌনক তার উদ্দেশ্যে বলে, ঘোমটা তুলেছ কেন? কি করব? আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, এরপর এত হুড়োহুড়িতে ঘোমটা থাকে আর? বিয়ে হতে না হতে স্বামীর কথার অবাধ্য হচ্ছ, পরে তাহলে কি করবা আল্লাহ জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেও অবাধ্য হইনি, তখন পরিস্থিতি এমন ছিল। যাও, আবার ঘোমটা দিয়ে এসে বসো। আবার? এখন আবার কেন? কাছুমাছু ভঙ্গিতে বলে সে। একটা কথা দুইবার বলাটা আমার পছন্দ না মিশকাত, যা বলেছি তাই করো। আজ অনেক বছর পর রৌনক তার সামনে তার নাম ধরে ডেকেছে, তাও এমন নাম যে নামে পরিবারের কেউ ডাকে না। সে যখন ছোট ছিল, তারা এক বাড়িতে ছিল, তখন তাকে এই নামেই ডাকতো রৌনক। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়, তারপর ভালোবেসে বিয়ে করলো নাহিলের মাকে। বাড়িতেও নিয়ে ঝামেলা হলো, বড় মা বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রৌনকের বয়স ছিল খুবই কম। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকতে শুরু করে। বছর গুলতেই নাহিলের জন্ম হয়। বাড়িতে নাতির মুখ দেখে অল্প স্বল্প মেনে নিলেও এরপর আর 2-4 দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের বড়ই দুঃখ। একদিন সবাইকে পাখি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরো বেড়ে যায়। এরপর নাহিলের মায়ের সাথে ডিভোর্স হলে সে আরো দূরে চলে যায়। তার আর তার ছেলের নিয়ে তৈরি করে নেয় আলাদা এক পৃথিবী, যেখানে কারো প্রবেশই ছিল নিষেধ। সিরাত
সোফার উপরে পড়ে থাকা ঘোমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে, এক কোণে মাথা নিচু করে বসে। এবার রওনা উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে, দু হাতে আলতো করে ঘোমটাটা তোলে, দুই হাতের মাঝে মুখটি তোলে, নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রুক্ষ অদর যুগল ছোঁয়ায় তার কপালে, আবেশে সিরাত চোখ বুজে নেয়, তার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। অদরের স্পর্শে স্থায়িত্ব থাকে প্রায় 30 সেকেন্ড, এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছু সময়ের নীরবতা। নীরবতা ভেঙে বলে, আমার ও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগতম। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে, আর তা নিশ্চিত করবো আমি। দোয়ায় রাখবে যেন আমি তোমাকে আর নাহিলকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি। কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুতে না পারে। আপনি সব অপূর্ণতা গোছাতে পারলেও একটা অপূর্ণতা কখনোই গোছাতে পারবেন না, সেটা আল্লাহ প্রদত্ত। আমি সাধারণ মানুষ, তা দেওয়ার অপূর্ণতা আমি কখনোই গোছাতে পারবো না, যদি আল্লাহ কখনো না চায়। তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দিব তোমাদের। সিরাত কিছুই বলে না, আবারও নীরবতা তাদের মাঝে। রওনা বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়, সেখানে একটা প্যাকেট বের করে আনে, এনে সিরাতের হাতে দেয়। কি এতে? খুলে দেখো। সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভিতরে একটা সবুজের উপর ফিতল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, দুইটা গয়নার বক্স, একটা বড় একটা ছোট। রনা বড় বক্সটা হাতে নেয়, সেটি খুলে সিরাতের সামনে ধরে। এই গয়নাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সায় জানায়, এরপর রনা ছোট বাক্সটা খোলে, তার ভিতরে একটা আংটি। সে আংটিটা বের করে। হাত বাড়াও। সিরাত বাধ্য মেনে হাতটা এগিয়ে দেয়, রওনা আলতো হাতে সেটা তার হাতে পরিয়ে দেয়। এবার তার পাশে এসে বসে। এবার কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। আচ্ছা, বলুন। আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়, সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগেও যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরেও থাকবে। আমাদের বয়সের তফাৎটাও অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলে আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে, একজন বিবাহিত বাচ্চা সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিহাসে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামীর সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাহিল, ওর চোখের এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরেও ও কখনো ওর মায়ের কাছে যাওয়া তো দূর, তার জন্য এক ফোঁটা চোখের পানি আসেনি, কারণ সে কখনো তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়া তার বাবা, তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুভব হয়। এমন পরিস্থিতি কখনো তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও, তার মায়ের দরকার নেই, সে মা ছাড়াই থাকতে শিখে গেছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও, যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসাবে পায়। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। জি, নাহিল আমার আপনজন, আমার পরিবারেরই সন্তান, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার দিক থেকে কোনো কমতি আমি রাখবো না। এবার আসি নিজের দিকটা ক্লিয়ার করে। আমাদের বিয়েটা যেমন জটিল, সম্পর্কটাও জটিল। স্বাভাবিক হতে সময় লাগবে, কখনো হবে কিনা জানি না, তবে আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে একজন স্বামীর সকল দায়িত্ব পালন করব। এমন ভাঙাচোরায় বিয়ে হয়েছে বলে বলে কখনো তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। আমার উপর শতভাগ অধিকার তোমার আছে, যা মুখে বলে পাবে না তা আদায় করে নিবে। আমি সেই সম্পূর্ণ অধিকার আজ আমি তোমাকে দিলাম। যদি আমার দিক থেকে কখনো ভুল হয়, কোনো কমতি থাকে, সেটা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে। ভুলগুলো বুঝিয়ে দিবে, বয়সের দোহাই দিয়ে কখনো ভুলকে রেহাই দিবে না। আমি মানুষ, ভুল আমার হবেই, স্বাভাবিক। তবে কখনো মতের মিল না হলে বা কোনো বিষয়ে আমার প্রতি সন্দেহ তৈরি হলে তা নিয়ে ঝগড়া না করে যাচাই বাছাই করে নিবে, কেননা সন্দেহ খুব খারাপ জিনিস। কখনো আমার এবং তোমার মাঝে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ দিবে না। তাদের কথা কখনো এক বাক্যে বিশ্বাস করবে না। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে একজন তৃতীয় ব্যক্তির আর সন্দেহই যথেষ্ট। আশা করি আমার প্রতিটা কথা তুমি বুঝতে পেরেছো।
আজ এ পর্যন্ত থাক, এবার তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি কি এ বাড়িতেই থাকবো? কেন, আমি কি এখানে থাকি? না। তাহলে তুমি আমার বউ হয়ে এখানে কেন থাকবে? তোমার সংসার যেখানে তুমি সেখানে থাকবে, কিন্তু সামনে তো পরীক্ষা। সে চাইলে তুমি পরীক্ষা পর্যন্ত থাকতেই পারো, পরীক্ষার পর ঢাকায় যেতে হবে। আচ্ছা, থাকবে নাকি যাবে? একটু ভেবে দেখি। ভাবো তুমি। 2 দিন আছি, এখনো ভেবে আমাকে জানাও। আচ্ছা, যাও এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কোথায় ঘুমাবো? একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলে সিরাত। তুমি কি কোনোভাবে বাংলা সিনেমা রিক্রিয়েট করতে চাচ্ছ? সে ভাবনা ভুলেও মনে এলো না। বিছানা আছে, তোমার স্বামীর একটা ফাঁকা বুক আছে, এবার তুমি চুজ করো কোথায় ঘুমাবে। রৌনকের কথায় সে লজ্জা পেয়ে যায়, ধীরে ধীরে সরে আসে তার পাশ থেকে, এরপর বিছানায় এক কোণে গিয়ে শুয়ে পড়ে। রৌনক উঠে লাইট অফ করতে সিরাত লাফ দিয়ে উঠে বসে। লাইট বন্ধ করছেন কেন? মাথায় যত বদ চিন্তা এসেছে সব ঝেড়ে ফেলে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। দেরি করে উঠলে যা হয়নি তা সবাই তো ভেবেই লজ্জাটা তোমাকেই দিবে। সিরাত লজ্জায় লাল হয়ে যায়, গাল দুটো যেন গরম হয়ে উঠেছে। সে চুপ করে আবারও শুয়ে পড়ে। রৌনক গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার যে তোমার সাহায্যের ভীষণই প্রয়োজন খোদা, আমি যে বড়ই দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। ডুব দেয় অতীতে। ঢাকা থেকে রাজশাহী আসার আগের দিন রাতের কথা, বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ভেসে আসে তার মেজ চাচি সায়রা বেগমের গলা। আসসালামু আলাইকুম। রওনাক: ওয়ালাইকুম আসসালাম। চাচি কেমন আছেন? হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। তুমি কি ব্যস্ত? না, ফ্রি আছি, আপনি বলুন। কথাগুলো সিরাতকে নিয়ে। সায়রার মুখে সিরাতের নাম শুনে সে একটু নড়েচড়ে বসে। বললেন, চাচি তুমি বিয়ের পরপরই ওকে ঢাকায় নিয়ে যাবে। কিন্তু চাচি, ওর তো সামনে পরীক্ষা, তবুও নিয়ে যাবে। এখানে থেকে তেমন পড়ে না, ক্লাসে যায় না। ওখানে থাকলে তুমি দেখে শুনে রাখতে পারবে। তা বুঝলাম, কিন্তু ও যদি যেতে না চায়? তুমি জোর করে নিয়ে যাবে? কারণ আমি চাই না ও আমার সামনে থাকুক। ও থাকলেই আমার অপরাধ বোধ তীব্র হয়। তুমি জানো আমি মানসিকভাবে অসুস্থ, যাকে বলে পাগল। এই ঠিক তো এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলি, তাই সবসময় দূরত্ব বজায় রেখে চলি, যেন কষ্ট কম পায়। তাই ও যত দূরে থাকবে আমার থেকে তত ভালো থাকবে। ওকে আমি ছোট থেকে অবহেলাই করছি, রাগ ক্ষোভ সব ওর উপরেই দেখিয়েছি। বাড়ির অন্যদের সাথে রাগারাগি করলে তারা যতটা না কষ্ট পায়, তার থেকে মেয়েটা বেশি কষ্ট পায়। তাই আমি চাই না ও আর আমার থেকে কষ্ট পাক। তাই তো আমি ওকে দ্রুত বিয়ে দিয়ে সরাতে চেয়েছি, না হলে আমার এই সমস্যা ওকে যন্ত্রণায় শেষ করে দিবে। তাই তুমি দয়া করে ওকে নিয়ে যাবে। ও যেতে না চাইলেও জোর করে নিয়ে যাবা। রৌনক চাচির কথায় অবাক হয়। তার চাচি যে এ কথা বলতে পারে তা আর ধারণার বাইরে। সে কারণে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। সবাই কত খারাপই না ভাবল। সায়রা আবার ফেলে, আর একটা অনুরোধ, তুমি ওকে আগলে রেখো সবসময়, যেমন নাহিলকে রাখো সেভাবে। আমি তো মা হয়ে পারিনি, তুমি একটু রেখো। ওর যেন নিজের জীবনটা অর্থহীন মনে না হয়। সবটুকু সুখ তুমি ওকে দিও। এটা একজন মা হয়ে তোমার কাছে আমার একটা আবদার, অনুরোধ বলতে পারো। রাখবে তো? রাখবো। আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আর হ্যাঁ, এগুলো কাউকে বলবে না। সায়রা কল কেটে দেয়। রয়নাক মনে মনে প্রতিজ্ঞা করে, সে একজন মা হয়ে মেয়ের হয়ে অনুরোধ করেছে, সে তা আদেশ মনে করে পালন করবে, এক ফোঁটা কমতি রাখবে না। বর্তমান সায়রা বেগম বিছানার এক কর্নারে হেড বোর্ডে হেলান দিয়ে বসে আছে, দু চোখের কান্নি বেয়ে দাঁড়া নামছে। চোখের সামনে ভাসছে বড় মেয়ে সিরাতের বিয়ের দৃশ্য। কবুল বলার আগ মুহূর্তে মেয়েটা তাকে ছলছল চোখে খুঁজেছে, একটা ভরসার হাত খুঁজেছে। সে দেখেও এগিয়ে যায়নি, মেয়েটার কাঁধে মায়ের ভরসার হাতটাও রাখেনি। কেন যাবে সে? সে তো ভালো মা না। ওই হাতটার মালিক হওয়ার অধিকার তার নেই, সেটা কেবল রুবিনা ও আতিয়ার আছে। তাই তো এগোয়নি সে। সে জানে এতে মেয়েটা কষ্ট পেয়েছে, ভেবেছে হয়তো আজকের দিনে তার মা তার পাশে থাকবে, কিন্তু সে মেয়েটা সব আশা ভেঙে দিয়ে সেখানেই স্থির হয়ে গিয়েছে।